আমরা যা দেখছি, যা শুনি চারিদিকে, তা আমাদের নিজের নয়। আমরা যা শুনছি, শুনে আমাদের কানের ভিতর দিয়ে যা যাচ্ছে, সেটা তো আমাদের নিজের নয়ই। তার থেকে আমরা যে ধারণাগুলো বানাচ্ছি, ধারণা ভিতরে, মনের ভিতরে থাকছে, সেটাও নিজের নয়। এবং তার থেকেও ডিজাস্টার হলো, এই দুটো জিনিস যখন কোনো সমাজের কোরে বসে যায়, তার গোড়ায় বসে যায়, তখন সে তার ভাবনাগুলোও নিজের নয়। আর তার থেকেও ভয়ঙ্কর হলো, মানুষ ভাবতে শুরু করে এই ভাবনাগুলো তার নিজের। দেখো, এইভাবে আমরা আমাদেরকেই চুরি করিয়ে দিই। না তুমি যা দেখছো তা তোমার নিজের ডেলিবারেট চয়েস, না ওইগুলোকে দেখে তুমি যা ভেবেছো 100 জন তাই ভেবেছে। আশেপাশে ডানে বাঁয়ে উপরে নিচ টিভি সিরিয়াল সব তাই তোমাকে ভাবিয়েছে। তারপরে এবারে তুমি ওই রকমই ভাবতে শুরু করেছো। কত ডেঞ্জার ব্যাপার! এই যে পুরো জগৎটাকে তুমি তৈরি করে ফেললে তোমার চারিদিকে, এই কোনোটাই তোমার নিজের নয়। এই ক্ষেত্রেও ব্যাপারটা তাই। মহাপুরুষরা আমাদের থেকে জীবনকে একটু বেশি দেখে, সাধারণভাবেই জীবনটা থাকে। আমাদের এই সাধারণ রোজকার রং ঢংই তারা দেখে, কিন্তু এর মধ্যেও কিছু বেশি দেখে। মানে তুমি যা দেখছো তা তো তিনি দেখলেন, তারপরেও তিনি কিছু দেখলেন যেটা তুমি দেখলে না। তাই তো তাকে মহাপুরুষ বলি, তাই তো তাকে মহান বলি। আমাদের প্রথম সমস্যা হলো, আমাদের সাধারণত ডেইলি রোজ নামচা, তার বাইরে আমরা দেখতে চাই না, আমরা কিছু বুঝতে চাই না। তখন জীবনটা বিভিন্ন রকমের জঞ্জালে ভরে ওঠে। সব কিছু জিনিসের একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং হয়, একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং জেনে রাখবে এই জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা বড্ড ঠুনকো। বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ঠুনকো বলার থেকে বড় কথা মিসগাইডিং, ভুল। এটা বললে কোনো ভুল হবে না। ভাবির ঘরে চুরি বলতেই চট করে তোমরা মনে করো কি, যার মন মুখ এক করতে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। ভাবের ঘরে চুরির সাথে মন মুখের কি সম্পর্ক? মন মুখ এক না করাকে কপটতা বলে। আর ভাবের ঘরে চুরি বলতেই ভাব অবধি পৌঁছানোর জন্য এই কপটতাহীনতা খুব প্রয়োজন। মন তো বহু, তোমার মন কোন সময় এক থেকেছে? মনের মধ্যে যে চিন্তাগুলো ওঠে, যে ভাবনাগুলো হয়, বহুর উপরই তো মন। এক যদি হয়ে যায় আর মন থাকেই না, আত্মা হয়ে যায়, জ্ঞান হয়ে যায়। বহু বলি তাকে মন বলে। এবার তুমি বলছো তোমার মন আর মুখ যেন এক থাকে, একে বলে কপটতাহীনতা। তুমি যেন অকপট হও, যেটা ভাবছো সেটা যেন বলার সাহস তোমার থাকে। এমনভাবে জগতের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করো না যাতে এই ধারণা তৈরি হয় যে আমি ভিতরে একরকম জীবন যাপন করছি আর উপরে নিজেকে একরকম দেখাতে চাইছি। একে বলে অকপট হওয়া। একই যদি হয়ে যায় জিনিসটা, কিন্তু তার জন্য দরকার তোমার ব্যক্তিত্ব একমুখী হওয়া। তোমার ব্যক্তিত্ব একমুখী হওয়া, এটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই যে আমাদের ব্যক্তিত্ব মোটেই একমুখী নয়। আমরা জীবনে 1000টা মুখ নিয়ে বাঁচি, আমরা এই নিয়ে মোটেই চিন্তিত নই। আমরা 1000টা মুখ, অর্থাৎ এখানে মন। আমি 1000টা চিন্তায় যখন ঢুকে যাই, আমি ওই চিন্তার ভাবে ভাবিত হয়ে গিয়েই নিজেকে ভাবতে শুরু করি, ওর বাইরে আমি কিছু নই। তুমি যখন যেটা ভাবছো তুমি তখন সেটাই হয়ে যাও। স্বাভাবিকভাবে মুখ তো সেই কথাই বলবে। তখন তোমার চিন্তা যা, তুমি যা, তোমার মুখও তাই। মুখ তো হাতিয়ার, মুখ বেচারা কি করবে? ডালের হাতা, হাতা ডালে পড়লে ডাল তুলবে, তরকারিতে পড়লে তরকারি তুলবে, তার কি করার আছে? কিন্তু ভাব
এইটুকু জিনিস নয়। ভাবের ঘরে চুরি যখন বলা হচ্ছে, আমাদের যে মানসিক টেন্ডেন্সি, আমরা তারপরে কাজ করি, প্রথমে মানসিকভাবে কিছু চিন্তা হয়, তারপরে কাজ হয়, এটা সবাই জানি। যখন এর পিছনে কোনো স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং না থাকে জীবনের, তোমার ব্যক্তিত্ব যখন আন্ডারস্ট্যান্ডিং বেসড নয়, তোমার জীবনের কোর যখন সেটেলড নয়, তখন এই ভাবের কথা আসে। 3 রকম শক্তি জগতে কাজ করছে, তার মধ্যে অ্যাক্টিভলি কাজ করে দুটো জিনিস। বেশিরভাগ লোকের, মোর দ্যান 90% অফ মানুষের জীবনে, 95 বললেও ভুল হবে না, এই ভাবের ঘর খোলেই নি। ভাবের ঘর বন্ধই থাকে, চুরি হওয়া তো অনেক দূরের বিষয়। 3টে জিনিস কাজ করছে। এক হলো জ্ঞান শক্তি, আর কর্মশক্তি। এর পিছনে করে দাঁড়িয়ে আছে ভাব শক্তি। এই ঘরটা বেশিরভাগ লোকেরই বন্ধ, কারণ আমাদের জীবনের দেখা ওই ভাবের দরজা দিয়ে হয়ই না। এবং এটা আমি শুধুমাত্র যে সাধারণ মানুষের কথা বলছি তা নয়, এটা আমি সো কল শ্রীরামকৃষ্ণ তথা যাবতীয় আমাদের ভক্ত মণ্ডলীদের কথাও বলছি। ভাব বলতে এই নয় তুমি ভগবানের সাথে সৌহার্দ্য পাকিয়ে নাও, তাকে ছেলে ভাবতে শুরু করো, তাকে মেয়ে ভাবতে শুরু করো, এগুলো সব চিন্তা শক্তি। এটা শুধুমাত্র ভাব হতে পারে না। হ্যাঁ, ভাবের পথে যেতে এগুলি কিছুটা সহায়ক মাত্র হতে পারে। জিনিসটা ভালো করে বোঝার দরকার। এই জিনিসটা তুমি যদি না বোঝো, তাহলে এরই ফল হলো এই জীবনে যে ভয়, অনিশ্চয়তা, যন্ত্রণা। এই কারণেই আমরা ভুগছি, কারণ কোনো একটা নির্দিষ্ট ভাবের প্রতি আমরা সমর্পিত নয়। এবং ভাব বহু নয়, ভাব একটাই। তুমি যেই মুহূর্তে জন্মেছিলে, যেই মুহূর্তে মায়ের গর্ভ থেকে বেরিয়েছিলে, তোমার একটি ভাব হতে বাধ্য, যা আমি বলি সেই একটি ভাব হলো তুমি বন্ধনে আছো, তোমার একটি ভাব তুমি মুক্তি চাও। এর কোনো বিকল্প হতে পারে না। নর্মালি আমাদের এই কর্ম আর জ্ঞান, এই শেষের দুটোই কাজ করে। প্রথমটা ইগনোরড হয়ে যায়। এই জন্য বলছি, ইগনোরেন্স কাকে বলে? যা আছে আমরা বলি কি, ওকে ইগনোর কর, মানে আছে, তার অস্তিত্ব নেই কিন্তু তা নয়, আছে, কিন্তু আমরা তাকে গুরুত্ব দিই না, ইম্পর্টেন্স দিই না। তাই এই প্রথমটি ইগনোরড হয়েও বলে আমরা বলি, যারা জপ ধ্যান করছে, সাধন ভজন করছে, একটু সিনসিয়ারিটিও আছে, তারাও বলি হয়েও হলো না, চেষ্টা ব্যর্থ হলো, হতাশা আসে, একটা অসম্ভব গোছের অবস্থা এসে যায়। সেই জন্যই এই ভাব নেই বলেই আমরা জিনিসের কাছে, বিষয়ের কাছে যাই তৃপ্ত হতে, আর জীবনটা তপ্ত হয়ে ফিরে আসে। গিয়েছিলাম তৃপ্ত হতে, আর হয়ে এলাম তপ্ত। জ্ঞান বোঝো, এই জায়গাটা বোঝো। আমরা কথায় কথায় বলি ভাবিয়া করিও কাজ, তাই তো? কিন্তু এই ভাবনা তোমার রেশনাল নয়, নিরপেক্ষ নয়। কারোর ভাবনা রেশনাল নিরপেক্ষ হতে পারে না, শুধুমাত্র তার হয় যার এই ভাবটা ঠিক আছে, যার ভাবের ঘরে কোনো রকমের চুরি হয়নি, যার ভাব পূর্ণ মাত্রায় দাঁড়িয়ে আছে। এই ভাবটা কি? এই ভাবটা হলো তোমার জীবন কি। এটা শুধু কারোর কাছ থেকে জেনে নেওয়া নয়, জানতে পারো, বইয়ের থেকে জানলি, উপনিষদ থেকে জানো, গীতার থেকে জানো, এরপরে পরীক্ষলোকান, জগৎকে পরীক্ষা করে দেখে নেওয়া, পরীক্ষা করে দেখে এটা আবিষ্কার করে ফেলা যে জীবন যাকে বলে তা কি, জীব যাকে বলে তা কি, জন্ম যাকে বলে তা কি, এটা আবিষ্কার করে ফেলে এর ফলাফল যা দাঁড়ায় প্রত্যেকটা মানুষের জীবনে, সেইখান থেকে তোমার জানাগুলোকে দেখা। জীবনকে আবিষ্কার করা হলো ভাব। জন্ম, জীবত্ব কি, নিজেকে আবিষ্কার করার নাম হলো ভাব। এই নয় যে রামপ্রসাদ মা কালীর প্রতি মাতৃভাব ছিল, ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল। মাতৃভাব কি কখনো ভেবে দেখেছো? মাতৃভাব বলতে চট করে তুমি তোমার ভাবকে, তুমি ভাবের ঘর তো খোলেই নি, উল্টে ভাবকে জানার ঘরে চুরি করতে ঢুকিয়ে দিই। ঠাকুর মায়ের মতো একে খাওয়াচ্ছে, ওকে নাওয়াচ্ছে, জগতের প্রতি মা শারদাকে রেখে গেছেন। আর মা শারদা কি জন্য আছেন? জগতের গুমুট পরিষ্কার করার জন্যই তিনি মা। যাবতীয় জিনিস তিনি হাসি মুখে সহ্য করতে পারেন।
ঠাকুর কি জন্য? ঠাকুর তো কখনো বকাঝকা করেনি। ঠাকুরই তো কখনো, ঠাকুর হলো কি না, ঠাকুর হলেন এমন একটি পার্সন, এমন একটি ব্যক্তি, সে সবাইকে গ্রহণ করেছে। তিনি সবাইকে গ্রহণ করেছেন, কাউকে ফিরিয়ে দেননি। কারণ কি? আমি তো বদলাতে চাই না, জ্ঞান বদলাতে চাই না, জ্ঞান জগতের দিকেই দেখতে চায়, ফলে আমার জগৎ দেখা একই থাকবে। শ্রীরামকৃষ্ণকে আমার জন্য বদলাতে হবে। শ্রীরামকৃষ্ণ কখন সকলকে গ্রহণ করেছেন? তাহলে কল্পতরুর দিন কি ঘটেছিল? তিনি তো সেই দিনও সকলকে কৃপা করতে পারেননি। তাদের গ্রহণযোগ্যতা থাকে, কিন্তু দেখো তো নিজের হাল কি। শুধুমাত্র হাত পেতেই যাবে নাকি? রামকৃষ্ণকে চিন্তা করে রামকৃষ্ণ হওয়াটাই তো জীবন ছিল। আর সারদা কি? সারদা হলেন এমন একজন মানুষ যিনি তোমার 10টা সন্তানের প্রবৃত্তিকে কিছু মনে করেন না। তোমার 10টা ছেলে হতেই পারে, তিনি তোমার ভুলগুলোকে টিক মার্ক করে দিয়েছেন, সেই জন্য তিনি তোমার কাছে গ্রহণযোগ্য। তো এইভাবে আমরা জীবনকে দেখতে পারি। স্বামীজি কি? যিনি কখনো নাকি নেগেটিভ বলতেন না, সবাইকে বলতেন বি পজিটিভ। যেন জীবন নয়, এটা যেন কোনো ব্লাড গ্রুপ চলছে, সবসময় পজিটিভ থাকো। তো এই যে ভুল ধারণাগুলো সৃষ্টি হয়েছে, এই কারণেই সৃষ্টি হয়েছে, কারণ আমাদের ভাবের ঘর খোলেনি। 99% মানুষের জানা মানে কি? জ্ঞান, ভালো মন্দ ঠিক ভুল। ধরো তুমি ঘরকে জানো, বাড়িকে জানো, গাছকে জানো, সম্পর্ককে জানো, জানো, কিন্তু কি বেসিসে জানো? তোমার মা যা শিখিয়েছে তাতে জানো, তুমি টিভিতে যা শিখেছো সেই বেসিসে জানো। বেশিরভাগ ছেলেদের প্রেম বিষয়ে ধারণা কি করে হয় ছেলে মেয়েদের বর্তমানে? টিভি সিরিয়াল দেখে, সিনেমা দেখে, শোলে ফিল্ম দেখে তখনকার দিনে প্রেমের ডেফিনেশন তৈরি হয়ে গিয়েছিল। তোমার জানা নিরপেক্ষ নয়। জানা নিরপেক্ষ তখন হতে পারে যখন তোমার জীবনের কোনো কোর সিলেক্টেড হয়েছে। জ্যোতিষরাধানন্দজি মহারাজ এই জন্য বলতেন, তোমার মনে যেন কোনো আনস্যাটেলড কোয়েশ্চেন না থাকে। তোমার মনে তো প্রশ্ন ওঠেইনি এখনো পর্যন্ত যে জগৎ কি, জীব কি, আমি কে, কি জন্য এই জন্ম। প্রশ্ন উঠেও তুমি বলছে থাক তো, এসব আজে বাজে প্রশ্ন, যত এসব প্রশ্ন করে কি হবে, জীবনটা সামান্য। ভক্ত হলে বলবে তার নাম করে কাটিয়ে দাও। আরে 1000বার নাম করছো, তবুও কেন তোমার জীবনে এত কাম ক্রোধ লোভ মোহের আকর্ষণ? তবুও কেন আসক্তি যাচ্ছে না? তবুও কেন ঘুরে ফিরে একই ভাব এসে পড়ছে? কারণ ভাবের ঘর খোলেনি। আনসেটেলড কোয়েশ্চেনগুলো সেটেলড হয়নি তোমার মনে, অথচ তুমি কর্ম করে চলেছো। আর তোমার যে জানাগুলো তুমি কোনো বই থেকে নিয়েছো, ভাবনি কখনো, ভেবে তার উপর দাঁড়িয়ে নিজের টেম্পারমেন্ট বেসিসে কখনো ডিসাইডই করনি যে আমি কি চাই। ভাব তো তৈরিই হয়নি। বেশিরভাগ মানুষের জ্ঞানই কর্মের জনক। তোমার কাছে যা জ্ঞান, এই জ্ঞান কি? তুমি জানলে, যেমন বললাম, তুমি জানো, দ্যাটস অল, হয়ে গেল। এবার এই কর্মের জনক মানে কি হয়ে গেল? তুমি ওই জ্ঞান থেকে, ওই জানা থেকে কর্ম করলে, কিন্তু তোমার ওই জানাটা কোথা থেকে তুমি কালেক্ট করেছিলে? ওটা তোমার নিজের জানা, ওটা তোমার নিজের বোঝা? তুমি মনের গভীরে গিয়ে খানা তল্লাশি করে ওই জানাটাকে ভালো করে ইন্সপেকশন করে দেখেছিলে যে ঠিক আছে কিনা? মোটেই তুমি করনি। গীতা উপনিষদের স্মরণে যাওয়ার মানে কি? যদি তুমি বই পড়তে না জানো, প্রত্যেকটা বইয়ের মধ্যে এমন কন্টেন্ট আছে যার দিয়ে তুমি মিসলিড হতে পারো এবং মানুষ হয়ও। বৈষ্ণবদের এত ছোঁয়াছুঁই ভাব কি করে এলো গীতার মতো একটা রেশনাল বই পড়ার পরেও? কারণ পড়তে আমরা জানিনি। অবশ্যই যারা প্রকৃত বৈষ্ণব তাদের কথা আমি বলছি না, তারা এটাকে পার্সোনালাইজ করবেন না, কিন্তু আমাদের জানাগুলো এই রকমই। আমরা মা শারদাকে কিভাবে দেখেছি? মায়ের মতো কি দেখেছি? তিনি যা বলতে চেয়েছিলেন, জগৎ কি
এই মহাপুরুষদের কথা সেইভাবেই শোনে, তাহলে তাদের চলে যাওয়ার পর কিছুদিন পরে তাদের যে দেওয়া মেসেজ তা এত মিসইউজ হতে কি করে শুরু করে? কারণ পড়েছি তো। কিন্তু নিরপেক্ষভাবে তা বিচার করে নিজের মনের মধ্যে গিয়ে, নিজের সত্তার গভীরে গিয়ে কখনো তাকে খুঁজে দেখে বের করে তারপরে আমাদের জানাগুলোকে নিয়ে কাজ করিনি। আমরা তার আগেই শুধু পড়েছি, বুঝেছি নিজের মতো করে, ব্যাস সঙ্গে সঙ্গে অ্যাক্ট করেছি। তুমি যখন চিন্তা করো, কেন এই কথাটা বলা হয় যে ভেবে করো, ভেবে করো, কারণ তোমার ভাবনার টেন্ডেন্সি হলো যে সে রেশনাল থাকতে পারে না। এই ভাবনারও পূর্বপুরুষ আছে, তাকে বলা হয় ভাব। বারবার কেন বলতে হয়? বিকজ আত্মিক জীবনে গ্যাপ আছে তোমার, তোমার নিজেকে আবিষ্কার করায় গ্যাপ আছে। নিজেকে আবিষ্কার করার নাম ভাব, নিজেকে আবিষ্কার করার নামই হলো ভাব। থিঙ্কিং বা জানার পিছনে দাঁড়িয়ে কিছুই নেই তোমার। তোমার জানার পিছনে দাঁড়িয়ে কি আছে? রানী রাসমণি সিরিয়ালের কিছু ক্লিপিংস, ঠাকুরকে জানার পিছনে এটাই দাঁড়িয়ে আছে। নাহলে শ্রীরামকৃষ্ণ সিরিয়ালে দূরদর্শনে যে দিয়েছিল তার কিছু চরিত্র, হার্ডলি কথামৃত পড়ে তুমি যেইটুকুনি উপরি উপরি বুঝেছ, খুব বেশি হলে যদি তার থেকেও টেনে টুনে যদি যাওয়া যায়, কোনো উপনিষদের কোর্স করে ফেলেছ, কোনো গীতার কোনো শ্লোকে কোনো মহারাজের ইউটিউবে ব্যাখ্যা শুনে নিয়েছো, দ্যাটস অল। এটাই তোমার ভাব। এখন এই ব্যাখ্যাগুলো, এই সিরিয়ালগুলো তো বদলাতে থাকে, সেই হিসাবে তোমার মানসিকতাও বদলাতে থাকে। এইবারে তুমি আর মন মুখ এক কি করে করবে? কারণ যাদেরকে দেখে তুমি তোমার মনকে তৈরি করেছিলে তাদেরই মন মুখ এক নয়। তুমি মানুষ, তুমি স্বাভাবিক কম, আর তার থেকে অনেক বেশি টিভি সিরিয়ালের ক্যারেক্টার হয়ে আছো। জানা রেশনাল থাকতে পারে না, জানা বা তুমি যাকে মন বলো তা নিরপেক্ষ থাকতে পারে না। দেখো, আমি দিয়ে বিশেষ কিছু করতে পারবে না। গাছ, নাম, ঘর, তুমি এইসব বিভিন্ন জিনিস, রিলেশনশিপস তুমি জানলে, এবারের ইউটিলিটিকে ডিসাইড করবে। ইউটিলিটি ডিসাইড করবে তুমি কি কি জেনেছো তা নয়, তুমি কিভাবে জেনেছো তা। কিভাবে জানবে, এর পিছনে দাঁড়াতে হয় একটা গার্জেনকে, তাকে বলে ভাব। তুমি যাকে আমি বলো, এর প্ল্যাটফর্ম নর্মালি কিরকম জানো? প্রাকৃতিক, শারীরিক। সেই জন্য তাকে বলা হয়েছে অশুদ্ধ। অশুদ্ধ মানে কি নোংরা? অশুদ্ধ মানে তা নয়। আহার, নিদ্রা, মৈথুন এটা শরীরের ধর্ম, প্রাকৃতিক ধর্ম। এটিকে যখন তুমি কনস্ট্যান্ট ওই মুখী তোমার জীবনকে করে রাখো, কর্মের কথা বলছি না আমি এখানে, যে হ্যাঁ আমি আহার, নিদ্রা, মৈথুনেই জীবন কাটাই, তা বলছি না। তোমার প্রত্যেকটা চিন্তা যখন আহার, নিদ্রা, মৈথুনকে ছাড়িয়ে তার বেশি কিছু নয়, তুমি নিজেকে তার বেশি কিছু ভাবতেই পারো না, তখন বলা হয় তুমি যাই ভাবো না কেন, যত উঁচু ভাবনাই করো না কেন, তোমার চিন্তাগুলি ওই মুখী হয়ে আছে। এটাকে অশুদ্ধ বলেছ। কেন অশুদ্ধ সে আর বলতে হবে না, অশুদ্ধ। কিন্তু তুমি তো শুদ্ধ। যা দেখছো তা অশুদ্ধ মানে কি? নট ক্লিয়ার, অপরিচ্ছন্ন, অর্থাৎ পরিচ্ছন্ন নয়, পরিষ্কার নয়, খুব সিম্পল, হেজি। যখন তোমার এই জানাগুলো হেজি থাকে এবং তার থেকে তুমি অ্যাক্ট করতে শুরু করো, সে তুমি শাস্ত্র জানতে পারো, সে তুমি জগৎ জানতে পারো, কিন্তু জানার গভীরে তুমি যাওনি। তোমাকে 10টা প্রশ্ন করলে তুমি 11 নম্বর প্রশ্ন গিয়ে আটকে যাও, মানে করতে থাকো, অর্থাৎ অশুদ্ধ। এইবার তুমি জীবন তো এগিয়ে দাঁড়িয়ে থাকছে না, জীবন এগিয়ে চলেছে, তুমি কনস্ট্যান্ট অ্যাক্ট করে যাচ্ছ, তুমি এই অশুদ্ধ, অপরিচ্ছন্ন, নট ক্লিয়ার এই জায়গা থেকে অ্যাক্ট করে যাচ্ছ। একে বলা হয়, তোমায় উপনিষদ বলছে, শাস্ত্র বলছে তুমি শুদ্ধ, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সব ঠিক আছে, তুমি অমৃতের সন্তান। কিন্তু এই আমি কিসের উপরে আশ্রয় হয়ে আছে দেখো, তোমার মনের রাজা কাকে বানিয়ে রেখেছো দেখো। গীতা তুমি পড়েছো, হয়তো উপনিষদও পড়েছো, রামকৃষ্ণ কথামৃত তুমি পড়েছো, স্বামীজির বাণীও হয়তো তুমি পড়েছো, কিন্তু মনের রাজা কাকে বানিয়ে রেখেছো?
এগুলি কি তোমার মনের রাজা হয়ে গেছে? জীবনের সম্রাট কাকে বানিয়ে রেখেছ? এগুলি কি তোমার জীবনকে একবার করে নিয়েছে? তা তো হয়নি। এবারে তুমি অ্যাক্ট করছো, তুমি অনেক কিছু জানো। তুমি কি জানো সেটা আমাকে বলতে এসো না, বরং তুমি কিভাবে, কি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে জীবন কাটাচ্ছ এইটা আমাকে দেখাও। তুমি এই আমি যেদিকে ঘোরাবে, তোমার যে আমির যে ভাবনা চিন্তা, তুমি ভাবো, তুমি ওঠো, তুমি বসো, তুমি খাও, তুমি চলো, এই যে আমি তুমি যেদিকে ঘোরাবে সেই দিকেই তুমি কিছু না কিছু দেখতে পাবে। কিন্তু আমি চোখের লেন্সটা কিসের আছে? ঠাকুর এটা কি বলেছিলেন, লাল চশমা দিলে লাল দেখবে? তোমার জগৎ কি এরকম লাল? তুমি কি জগতের, ধরো তুমি চশমা দিয়ে দেখছো, এটা লাল রঙের চশমা, এই লাল রঙের চশমা দিয়ে জগৎকে দেখার মানে কি, জগৎ কিন্তু তোমার সামনে, তুমি যা যা দেখছো বিভিন্ন ভাব তোমার মনে উঠছে, একে বলে জ্ঞান শক্তি। কিন্তু এটা কি কোনো একটা নির্দিষ্ট রঙে রেঙে গেছে? ঠিক যেমন মীরা রেঙে গেছিল, ঠিক যেমন মহাপ্রভুর রেঙে গিয়েছিল, ঠিক যেমন স্বামীজি রেঙে গিয়েছিল। এই লাল রঙের আভাকে বলা হয় ভাব। তোমার জীবনে এমন কোনো আভা এখনো পর্যন্ত ধরে যায়নি, তোমার জীবনের লেন্স এখনো স্বাভাবিকভাবেই জগৎকে দেখছে, আগেও যেমন দেখছিল। এই জায়গাটা ভালো করে বোঝো, সাধারণ মানুষের লেন্স জগৎকে দেখে, তোমার লেন্সও জগৎকে দেখছে, শুধুমাত্র এই লেন্সে অ্যাডিশন হয়েছে কিছু বই পড়া। কিন্তু ওই বই পড়ে তুমি কি কোনো লাল রং আবিষ্কার করে ফেলতে পেরেছো, যেই লাল রংটা তোমার জীবনকে পূর্ণভাবে ঢেকে দিয়েছে? তা যদি না দেয়, তোমার ভাবের ঘরে চুরি তুমি যা বলছো হতে বাধ্য, তোমার কপটতা আসতে বাধ্য। কারণ তোমার সত্তা অকপট, এবং তুমি যেভাবে জগৎকে দেখছো, যেইভাবে তুমি এই তোমার জানাগুলোকে কুড়িয়ে এনেছো চারিদিক থেকে, তার মধ্যে কপটতা ছাড়া আর কিছু নেই। এই দুটোর মধ্যেই সমস্যা সৃষ্টি হয়। আমাকে অনেকেই বলে টেকনিক্স, যার এই লেন্স শুদ্ধ নয়, যার এই লেন্সের কোনো রং ধরে যায়নি, যার রামকৃষ্ণের মতো জগৎ মাময় হয়ে যায়নি, সে টুকরো টুকরো কিসে কিসে মাতৃত্ব আরোপ করে ফিরবে। এই জন্য বলা হয় আন্ডারস্ট্যান্ডিং ইজ অল। একেই বলা হচ্ছে ভাব, একেই বলা হচ্ছে আত্মিকতা, একেই বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, একেই বলে, আমি মাঝে মাঝে বলে থাকি, জীবনের কেন্দ্র আবিষ্কার করো। তুমি জীবনের কেন্দ্র আবিষ্কার করো, বিভিন্ন জিনিস তোমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ছিটকে যেতে বাধ্য, ছড়িয়ে ছিটিয়ে যেতে বাধ্য, জীবনটা চারিদিকে ছড়িয়ে যাবেই তোমার। আমাকে বলে সলিউশন চাই। আপনি বলছেন বটে, কিন্তু সলিউশন কোথায়? কথা গোল গোল ঘুরছে, কথা গোল গোল ঘোরানোই তো কাজ। ভাবনা, তোমার চিন্তা, যাবতীয় জিনিসটা একটাকে সেন্টার করে ঘুরবে, এই সেন্টারের নাম হলো ভাব। এবং উপরি উপরি ঠুনকোতে সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য বলে তুমি জীবনটা এভাবে কাটাতে পারো না। এগুলি উঁচি লোক, উঁচি পছন্দ, অনেক বড় কথা। আগে নিজের জীবনের কেন্দ্রে নিজের সত্তাকে তো বসাও, নিজের মুক্তিকে তো বসাও। বন্ধনে তো তোমার প্রচুর ভালোবাসা, সত্তা তো তোমার টিভি সিরিয়ালে তুমি একজন ক্যারেক্টার বর্তমানে। তুমিও যেমন, তোমার দেবতাও তেমন। আরে কথা ছিল দেবতার মতো তোমার হয়ে যাওয়া, যেহেতু তোমার এই ভাব ক্লিয়ার নয়, সেই জন্য তুমি দেবতার মতো হয়ে যাওনি, দেবতাকে তোমার মতো বানিয়ে ফেলেছো। টেকনিক্স চাও যদি বলো, টেকনিক্সের কথা, তাহলে আমি বলবো ইউ নিড মোর ক্ল্যারিটি দেন টেকনিক্স। ক্ল্যারিটি মানে স্বচ্ছ দেখা। একই উপনিষদ বলেছিল পরীক্ষা লোকান, পরীক্ষা করে দেখো। কেনই বা পরীক্ষা করে দেখতে যাবে যদি তোমার জীবনের কোনো কেন্দ্রীয় ভাব না থাকে, যদি তোমার পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যই না থাকে এবং একটা হায়ার গোলই না থাকে পাশ করার পরে, তাহলে কোনো মানুষ কি পরীক্ষাতে আদৌ বসতে রাজি হয়? এই যে উচ্চ আদর্শ, উচ্চ উদ্দেশ্য, একে বলেছে ভাব। তুমি টেকনিক্সের কথা বলো তো,
ক্ল্যারিটি, স্বচ্ছ দেখাই হলো টেকনিক্স। ফার্স্ট টেকনিক, পরিষ্কারভাবে দেখতে শেখো। তা শাস্ত্রকেই হোক, তা জগৎকেই হোক। বি ক্লিয়ার অ্যাবাউট ইয়োর নলেজ ফার্স্ট। যা জানছো পুরোটা জানো, ভালো করে জানো। উপনিষদ পড়েছো, কোর্স করে চলে এসছো। আরে সতের সঙ্গ করতে হয়, সৎকে চুকিয়ে দিতে নেই, মিটিয়ে দিতে নেই। আমরা বিভিন্ন আশ্রমে গিয়ে কি করছি বলে, আমি মেডিটেশন ক্লাস করছি। মহারাজ আমি উপনিষদের বিভিন্ন ক্লাস করেছি। উপনিষদ থেকে ক্লাস করে তুমি জেনে নেবে? হ্যাঁ, ক্লাস করা প্রিলিমিনারি স্টেজে তোমার সহায়ক মাত্র হতে পারে, কিন্তু সারাটা জীবন কম পড়ে যায় গীতাকে নিয়ে থাকতে। সারাটা জীবন কম পড়ে যায় উপনিষদ লীলা প্রসঙ্গ। বলে আমাদের পড়া হয়ে গিয়েছে, এবার আমরা দীক্ষা নেব। ঠিক আছে, বেসিকের জন্য এটা খুব ঠিক আছে। প্রিলিমিনারিতে এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, ঠিক আছে রে ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি কোর্স মিটিয়ে ফেললে। এ ফর অ্যাপেল এটা জানার পর সারা জীবন আর এ উচ্চারণ করতে হবে না, এর কোর্স তোমার মিটে গেল, এর অ্যাপ্লিকেশন তোমার জীবনে শেষ। এভাবে তুমি প্রত্যেকটা অ্যালফাবেটস জেনে ফেলেছো। আরে ভাই, তোমায় কথা বলতে গেলে এখন এই অ্যালফাবেটস, তোমাকে কথা বলতে গেলে এখন এই অ্যালফাবেট বেসড হয়ে সারাটা জীবন তার সঙ্গ করতে হবে। ঠিক তেমনই গীতা, উপনিষদ, শাস্ত্র এগুলো শেষ হয়ে যায় না, এগুলোকে চুকিয়ে ফেলতে নেই, এদের সঙ্গ করতে হয়। এবং সারা জীবনও অনেক কম এদের সঙ্গ করার জন্য। তুমি যখন দেখো তখন পুরোটা তুমি দেখো না, তুমি শরীর দেখো, শরীরের পরিণাম দেখো না। আমি চিন্তা দেখি। হ্যাঁ, আমাদের পপুলার স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে কনস্ট্যান্ট নিজের ফ্লাকচুয়েশন, কনস্ট্যান্ট নিজের পরিবর্তন হচ্ছে, এই মনকে অবজার্ভ করতে থাকো। খুব চলে কথাটা, একের পর এক। ব্রহ্মানন্দজি মহারাজের, রাখাল মহারাজের কথাকে আমরা যথেষ্ট মিস ইউজ করেছি। চিন্তার কনস্ট্যান্ট ফ্লাকচুয়েশন দেখো, কিন্তু তুমি এটা দেখো না ফ্লাকচুয়েট হওয়াটাই চিন্তা। চিন্তার কনস্ট্যান্ট যে ফ্লাকচুয়েশন, এইটা তুমি দেখো, কিন্তু তুমি এইটা কখনো অবজার্ভ করোনি যে চিন্তার নেচারই হলো ফ্লাকচুয়েট হওয়া। আমরা কাজ করি, ফল দেখি না। কর্মফল ত্যাগ, সে তো অনেক উঁচু কথা, কিন্তু আমরা এই নিয়ে খুব ঘাটাঘাটি করি। ভাই, আমরা এখনো স্বর্গে আমাদের অধিকার, উচ্চতরতে আমাদের অধিকার, কিন্তু দেখো রে ভাই, আমি বর্তমানে নিচে তুমি দাঁড়িয়ে আছো, তোমার পা ভূমিতেই আছে। কর্মফল ত্যাগ অনেক উঁচু ব্যাপার, আগে ভালো করে কর্মের পরিণাম তো দেখো। তুমি যেগুলি চিন্তা করছো, যা ভাবছো, যেভাবে জীবন কাটাচ্ছ, তার পরিণাম তো দেখো। এটা তো প্রথম স্টেপ। এটা যথেষ্ট টু গাইড ইউ, ইটস ইনাফ টু গাইড ইউ ইন দ্য রাইট ওয়ে। পরিষ্কার দেখা, স্বচ্ছ দেখা। তুমি যদি ভাব পেতে চাও, ভাবের পরে চুরি হওয়া অনেক বড় কথা। ভাব যদি পেতেও চাও জীবনে, তার প্রথম স্টেপ হলো স্বচ্ছ দেখা, শাস্ত্রকে স্বচ্ছ দেখা। নট থ্রু টিভি সিরিয়ালস, নট থ্রু কাকা বাবা জ্যাঠা এরা কি বলে গিয়েছে। এর জন্য উপনিষদে ঋষিরা আছে, এর জন্য জীবন গঠনের মনীষীরা আছে। এবার যারা বলছে মহারাজ বুঝতে পেরেছি, বাট পুল খুব বেশি, টান হচ্ছে না, তাদের জন্য এই ভাবের কথাটা। এতে চুরি আছে, ভাব তোমার তৈরি হয়নি, ভাবের ঘরে চুরি, অর্থাৎ অনেক গ্যাপ আছে। তুমি জেনেছো, পুরোপুরি জানোনি। পুরোপুরি জানলে তোমার সত্তার ভিতরে ইনকোর দুটো জিনিস দেওয়া আছে। প্রথম জিনিস কি দেওয়া আছে? তোমার ইনহেরেন্ট নেচার, যেটা প্রাকৃতিক। শরীর টানছে, চামড়া বাড়ছে, চুল বাড়ছে, নখ বাড়ছে, বয়স বাড়লে কিছু কিছু ইচ্ছা জাগছে। স্ত্রী পুরুষকে পছন্দ করছে, পুরুষ স্ত্রীকে পছন্দ করছে, খিদে পাচ্ছে, খাওয়ার জন্য সব চেষ্টা করতে ইচ্ছা করছে। এগুলি সব প্রাকৃতিক, এটা তোমাকে ইনহেরেন্টলি দেওয়া আছে। যেদিনই শরীর ধারণ করেছিলে, এই জন্য আমি বলে থাকি অভিশাপ। এইগুলি তোমার মধ্যে ছিল না, এইগুলি আমাদের মধ্যে, আত্মার মধ্যে ছিল না, কিন্তু এগুলোকে আমরা নিয়েছি, আমরা চুজ করেছি, সেই জন্য তুই তোমার হবেই। আর দ্বিতীয়, তোমার কোর সত্তা একটা দাঁড়িয়ে আছে, যা বারবার তোমায় কেঁদে কেঁদে বলে আমার চোখের জল শুকায়নি। তা হলো আত্মিক, তা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। বাট
সমস্যা কি হচ্ছে তাহলে? কেন হচ্ছে না? কারণ তোমার ভাবের ঘরে চুরি। তুমি আত্মাকে তার নিজস্ব আসন দাওনি। আমি এই কথা বলছি না যে জীবনে কামের কোনো আসন নেই, জীবনে সেক্সের আসন আছে, জীবনে আহার নিদ্রার আসন আছে, প্রত্যেকের একটা সিট আছে। ভাবের ঘরে চুরি অর্থাৎ আত্মাকে তার আসনে বসতে দাওনি, কোনো মানুষকে তাই সেই আসনে বসিয়ে রেখেছো। বই পড়েছো বটে, কিন্তু স্টিল তোমার জাগতিক রিলেশনগুলো এর মধ্যে এই আসনে বসে আছে। তুমি জীবনের সেন্টার করে রেখেছো 2 টাকার সব জিনিসগুলোকে, 2 পয়সার সব আন্ডারস্ট্যান্ডিং গুলোকে। আত্মাকে তুমি সেই আন্ডারস্ট্যান্ডিং যা তার পাওয়া উচিত দাওনি। এই জন্যই ভাবের ঘরে চুরি হচ্ছে। ধরো তুমি জব ধ্যান করছো, কি জন্য করছো? জ্ঞান বলবো বলে দীক্ষা নিয়েছি, করা উচিত এই জন্য, কিন্তু ইউ আর নট সেটেল। তুমি জব করে যাও, তুমি ধ্যান করে যাও, কিন্তু তোমার কেন্দ্রীয় জীবনের যে চিন্তা, তার মধ্যে মন্ত্র বসে যায়নি। মন্ত্রের অর্থ তত্ত্ব তুমি আবিষ্কার করনি, মালা হয়তো ঘুরিয়েছ। একে বলা হয় নট ক্লিয়ার। তুমি সকালে ঘুম থেকে উঠতে চাও, আবার এই ভেবে নিও না যে মহাজি উদাহরণগুলো দিচ্ছেন, এই কথার অর্থ হলেই উদাহরণগুলো হিসাবে যদি চলি আমার হয়ে গেল। আরে না, আরে ভাই, এই জন্য বলি আধ্যাত্মিকতা একটু গভীরে যাওয়ার কাজ, একটু ম্যাচিওরদের কাজ। তুমি সকালে ঘুম থেকে উঠছো, কিন্তু জানো না কেন উঠতে হবে। কখনো কখনো দেখা যায় যে তোমাদের এগুলোকে প্রয়োজন বলে মনে হয়। স্ত্রীকে কোনো শাস্ত্র বলছে জননী হিসাবে দেখতে, কেউ কামিনী হিসাবে দেখছে। তুমি বুঝতে পেরেছো তুমি ভুল। তোমার ভুলের প্রমাণ কি? তোমার ভুলের প্রমাণ তোমার ভিতরের ভয়, তোমার ভিতরের ইনসিকিউরিটি। সত্যি তো এগুলো থাকে না, মিথ্যাতেই দাঁড়িয়ে থাকে। তুমি বুঝতে পেরেছো ভুল, কিন্তু কি হয়েছে? ভাব যেন চুরি হয়ে গিয়েছে। জীবনের আসনে, জীবনের শ্রেষ্ঠ আসনে অন্য কিছুকেই বসিয়ে ফেলেছি। জীবনের শ্রেষ্ঠ আসন শ্রেষ্ঠত্বকে দিইনি, উচ্চতর মহত্তরকে দিইনি, ভাবের আসন চুরি হয়ে গিয়েছে। সেই জন্য আমরা বলি কি, ফিরে ফিরে আগের ভাব চলে আসছে। বলছি মহারাজ, বলা সহজ, করা কঠিন। করা তো কঠিন হবেই, কারণ তোমার অন্তরে যার চোখের জল শোকায়নি, সে কেঁদে কেঁদে একটি জিনিস বলছে, মুক্তি, আমার মুক্তি চাই। তুমি মনে করছো তোমার এই আহার নিদ্রা মৈথুন চাই, দেখি এক্ষুনি তোমার হাতটা যদি বেঁধে দেওয়া হয় কেমন আনন্দে থাকতে পারো। যারা মুক্তি চায় না এখানে, তাদেরকে শুধুমাত্র পরিষ্কারভাবে একটি কথা বলার, চলো তোমাকে হাত বেঁধে বসিয়ে দিচ্ছি যাবতীয় জিনিস দিয়ে, দেখি তুমি মুক্তির জন্য কাঁদো কিনা। একটা ছোট বাচ্চা কেঁদে উঠবে, তাকে কাপড় দিয়ে জড়িয়ে দাও চারদিকে, দেখবে সে কেঁদে উঠবে। তোমার কোর কেঁদে কেঁদে মুক্তি চায়, কিন্তু হচ্ছে না কেন তবুও? কারণ মুক্তিকে তার কেন্দ্রীয় ক্যারেক্টারের জায়গায় যাওনি। মহাভারতে বহু ক্যারেক্টার, কিন্তু কেন্দ্রীয় ক্যারেক্টার ছিল শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণকে, এই রামকৃষ্ণকে, এই বুদ্ধকে, এদের কেন্দ্রীয় চরিত্রগুলোকে দেখে এগুলি একটি কথা বলে, সত্য, ধর্ম, মুক্তি। একে নিজের জীবনের কেন্দ্রীয় চরিত্র করো, নিজের সত্তাকে এইগুলোর সামনে সমর্পিত করা, একে বলে ভাব। তারপরে কর্ম করো, তারপরে ভাবনা চিন্তা করো, অন্তত তখন তোমার ভাবনা নিরপেক্ষ হবে। এখন তো তুমি ছোট ছোট ভাবনায় পীড়িত। তুমি হার্ডলি দেখতে পাও তোমার বাড়ি অবধি, তারপরে খুব বেশি হলে তোমার পাড়া অবধি। তার থেকেও যদি বড় বড় লেকচার দিতে হয়, হার্ডলি বলে দেবে এরিয়া অবধি বা দেশ অবধি। তুমি থোড়াই মনুষ্যত্বকে দেখতে পাও? তুমি কি থোড়াই এই প্রকৃতির খেলাকে দেখতে পাও? কেন দেখতে পাও না? কারণ ওই কেন্দ্রীয় চরিত্রে তোমার বসে আছে 2 টাকার জিনিস। প্রয়োজন, আমি এই জন্য বলে থাকি, প্রয়োজন পশুত্বের উপরে চলে যাচ্ছে। কিন্তু কি ছিল আমাদের এই চাহিদাগুলো? হলো পশুত্ব। আমাদের প্রয়োজন কি? মুক্তি। আর মুক্তির উপরে কি দাঁড়িয়ে আছে? প্রেম, ভাব। আমরা তো বারবার প্রয়োজনকেও হারিয়ে দিই পশুত্বের সামনে। বুঝি সকালে ওঠা উচিত, কিন্তু ঘুমোতে মজা লাগে। বুঝি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়,
শরীর খারাপ হয়ে যাচ্ছে, এই দেহ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু পেরেও করতে পারছি না। কারণ এমন কিছু নেই যে এই বোঝাগুলোর পিছনে দাঁড়িয়ে এই বোঝার ভারগুলোকে লাঘব করে দেবে। তাকে বলা হয়েছে ভাব। যদি রেশনালিটি চাও, তাহলে ভাব প্রেমের একটা কটাক্ষই যথেষ্ট এই পশুত্বকে জয় করার জন্য। কিন্তু তুমি প্রেমের জায়গাতেই তো পশুত্বকে বসিয়ে দিয়েছ। আর ম্যাক্সিমাম প্রয়োজনই ম্যাক্সিমাম তোমার যেসব প্রয়োজন সেগুলো হলো পশুত্বের দাবি, স্বার্থের দাবি। আত্মা তো সহজ, স্বাভাবিক, তার কোনো দাবি নেই। স্বভাব, আমরা বলি না আমাদের স্বভাব, তোমার জগতের প্রতি ভাব হবে স্ব থেকে গাইডেড। এবং এই স্ব কিভাবে সিলেক্টেড হবে? স্ব মানে কি, আমি কি, এটা স্বচ্ছভাবে ডিসাইডেড হতে হবে, পরিষ্কারভাবে ডিসাইডেড হতে হবে। একে বলে ভাব। এই স্বভাব ডিসাইডেড নয়, তোমার স্বভাব ডিসাইডেড নয় বলেই তোমার জানাগুলো, তোমার মনগুলো এই ভাবকে চুরি করে নেয়। আমরা দেখি বুঝি আর 10 জনের মতো, অ্যাক্ট করি আর 20 জনের মতো। বুদ্ধি, মন, তোমার যে বর্তমানে বুদ্ধি, সেগুলো কি সেই বর্তমান বুদ্ধিটা দাঁড়িয়ে আছে দাসের মতো? বুদ্ধি হলো তোমার বুদ্ধির দাস, তোমার অ্যাক্ট, তোমার যে কর্ম সে তো বুদ্ধির দাস। 440 ভোল্টস আছে ইলেকট্রিসিটি, তুমি একটা পাতলা কর্ডের মধ্যে দেখে যাও, থোড়া ইলেকট্রিসিটি বুঝতে যাবে, কর্ম ক্রিয়া, ইলেকট্রিক প্রবাহ হচ্ছে, ক্রিয়া ধরে নাও একে, তুমি যে কাজগুলো করো, থোড়াই সে দেখবে যে 440 ভোল্টস কিভাবে, কতখানি মোটা তার আছে, সে ক্রিয়া করতে শুরু করে দেবে, সে কাজ করবে। দেখা গেল যেই তারের মধ্যে দিয়ে 440 ভোল্ট যাচ্ছে সেই তারকেই পুড়িয়ে দিয়েছে। সে এটাও দেখে না যে কর্ডটা পুড়ছে কিনা। তুমি তুমি মুক্ত, তোমার ভাব মুক্তি, দেয়ার ইজ নো অপশন, দেয়ার ইজ নো আদারওয়াইজ। এইটাকে ভুরু কুচকে দেখে নাও, হাড়ে হাড়ে বুঝে নাও। এই বোঝাটার সাথে, লেনদেনটার সাথে নো কম্প্রোমাইজ, ভালো করে দেখে নাও। এবং যখন এই বোঝাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায়, যখন তোমার কেন্দ্রীয় ক্যারেক্টারে, কেন্দ্রীয় স্থান যার নেওয়া উচিত, যেই হায়ার আইডিয়ালের নেওয়া উচিত তা নিয়ে ফেলে, তখন আর এই কথা তোমার বলতে হয় না যে মহারাজ হচ্ছে না, আমার কথা শুনোই না, ডোন্ট লিসেন মি। শুনে বুঝে নাও, দেন ওই লাল, নিজের জীবনে ওই লাল রংটাকে সেন্টারে বসাও। তারপরে দেখবে তোমার জানাগুলো লাল রঙে রাঙিয়েছে। অবশ্যই এই লাল রংটা নিরপেক্ষ, রেশনাল। তখন যখন তুমি অ্যাক্ট করবে, তখন যখন তুমি জগতের দিকে তাকাবে, তোমার জানাগুলোও রেশনাল হবে। অবশ্যই আর বলতে হয় না এইরকম জীবনগুলো কি আমরা মহাপুরুষের জীবন বলি। আবার এই কথা ভেবো না যে আমি কোনো আদর্শের কথা বলছি, এটা ছাড়া তুমি বাঁচবে না। এটা নেই বলে তোমার জীবন এমন ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা নেই বলেই তুমি বারবার বলছো হচ্ছে না, চেষ্টা করছি হচ্ছে না, এই জন্য তুমি বারবার হারছো। তাই ঠাকুর বলতেন যেন ভাবের ঘরে চুরি না থাকে। ভাবের আসন তোমার জীবনের কেন্দ্রীয় ক্যারেক্টারের আসন, তোমার জীবনের কেন্দ্র, অর্থাৎ একটা জিনিসের জন্য তোমার কেন্দ্র কাঁদছে, তা হলো মুক্তি। এই আসন অন্য কাউকে দিয়ে দিও না। কর্ম তুমি কি করবে ওই আসনে যে বসবে তাকে গাইড করতে দাও, আর তুমি যে কর্ম করবে তাকেই এই আসনে বসিয়ে দাও। একে বলে ভাবের ঘরে চুরি। তোমার জানাগুলোকে ওই আসনের ঘরে বসিয়ে দাও, এবং সেরকম জানা যেই জানাগুলো তোমার নিজেরই নয়, একে বলে ভাবের ঘরে চুরি। আবার ভাব বলতে মনোভাব বুঝো না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, তোমার জীবনের কোর। এবং এই কোরটাকে আবিষ্কার করতে প্রাণপাত চেষ্টা করো, নালে হাজার কর্ম, সংসার করা, সন্ন্যাস করা, শাস্ত্র পড়া সব বৃথা হয়ে যায় যদি এই ভাবের আসন পরিষ্কার না হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এই ভাবটাকে আমরা আনসেটেলড, আনডিসাইডেড করেই ছেড়ে দিই, আর জ্ঞান কর্ম কাজ করতে থাকে। তাই ভাবের ঘর তো চুরি হয়ে যায়, আর জীবন হয়ে যায় ছড়ানো ছেটানো।